তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কেন রে, ভুল কি বললাম? সামনে তোর বিয়ে। চুপ করো চাচি, আমার এসব কথা শুনতে ভালো লাগে না। আমি তো তোমাদের আগেও বলেছি আমি বিয়ে করব না। তোমাদের কেন এই কথাটা যায় না কেন বলো তো? তোমরা কি চাও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? ছি ছি গুল, বাড়ি ছেড়ে চলে যাবি কেন? আমরা তো সবাই তোর ভালোই চাই নাকি? তুমি ছাড়া আর সঠিক পথ দেখানোর কে আছে বলো? আরে তোমাকে তো খুব বিচলিত দেখাচ্ছে, কি ব্যাপার বলবে তো? গতকাল মিজানের বাবা এবং মামা আমাদের বাড়িতে এসেছিল। মিজানের বাবা ও মামা এসেছিল? হ্যাঁ। কেন এসেছিল? ওরা গুলের সঙ্গে মিজানের বিয়ে দিতে চায়। এ কি বলছো? তা তুমি কি বললে? আমি প্রথমে না করে দিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? তোমার ভাবি আমাকে বারবার করে বলছে এই বিয়েতে রাজি হতে। তাহলে রাজি হয়ে যাও, অসুবিধাটা কোথায়? দেখো সোমনাথ, আমি সাধারণত গ্রামের লোকজন কে কি বলবে না বলবে সেটা নিয়ে ভাবি না, কিন্তু এটা তো শুধু আমার ব্যাপার না, এটা আমাদের সমগ্র পরিবারের ব্যাপার। সুলেমানের একটা মেয়ে আছে, আমারও আর একটা মেয়ে আছে, তাদের কথাও তো ভাবতে হবে। তুমি কি বলছো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষ তো এতটা শিক্ষিত এখনো হয়নি যে তারা বিধবা বিবাহটা সহজভাবে মেনে নেবে। এই সম্পর্কের কথাটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো গুলেরও অনেক বদনাম হবে। তো গ্রামের লোকজন তখন বলবে না যে তারা যেটা ভেবেছিল সেটাই সত্যি, মিজানের সাথে সত্যি সত্যি গুলের একটা সম্পর্ক ছিল। মোহর, তুমি তো শান্ত হও। তোমাকে এত বছর ধরে দেখছি, এরকম অবস্থা আমি আগে কখনো দেখিনি। তুমি তো দুর্বল ছিলে না, তুমি সাহসী ছিলে। তোমার সাহসে বলিয়ান হয়ে আমরা কত অসাধ্য সাধন করেছি। আজ তোমাকে এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সত্যি সোমনাথ, মাঝে মাঝে আমার নিজের উপরে খুব রাগ হয়। কি করছি আমি, কি আমার করা উচিত, কি করব কিছুই বুঝতে পারছি না। আসলে জীবনের ঝড় সামলাতে সামলাতে আমি কমজোর হয়ে গেছি সোমনাথ। সোমনাথ, তুমি আমাকে বলো আমি কি করব, আমার কি করা উচিত? তোমার কি মনে হয় তোমার কি করা উচিত? একবার মনে হয় বিয়েটা দিয়ে দেওয়া উচিত। পর যখন বাচ্চাগুলোর কথা ভাবি তখন কেমন যেন সবকিছু গুলিয়ে যায়। আবার গুলবদনে কি এই বিয়েটা মেনে নিতে পারবে? তার যে মানসিক অবস্থা। দেখো মোহর, খুবই সাধারণ কথা, তুমি নিজেও জানো, জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে দিয়ে। তোমার আমার হাতে তো কিছু নেই, সবই উপরওয়ালা আগেই ঠিক করে রেখেছে। তাই আমাদের বলা বা না বলার উপর কিছুই নির্ভর করে না। আর বাচ্চাদের কথা বলছো, তাদের পরে কি হবে সে কথা ভেবে কুলের জীবনটা নষ্ট করতে কোনো মানেই হয় না। দেখো মোহর, লোকের মুখে নানা কথা শুনে আমি মিজানকে প্রথমে খুব খারাপই ভেবেছিলাম। ও চলে যাওয়াতে আমি খুব খুশি হয়েছিলাম যে যাক, তোমার উপর থেকে একটা অশান্তি তো চলে গেল। কিন্তু মিজান তার বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়ে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে।
এতে আমার চোখে মিজানের সম্মান আরো অনেক বেড়ে গেল। হ্যাঁ, মিজান সত্যিই খুব ভালো ছেলে। আমার তো মনে হয় যে গুলবদনের সৌভাগ্য যে মিজানের মতো একটা ছেলে গুলবদনকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। তাহলে এই তো তুমি নিজেই নিজের প্রশ্ন উত্তর দিয়ে দিলে। কোনো চিন্তা করো না, বিয়েতে রাজি হয়ে যাও, আর যে রাজি হবে না তাকে তুমি রাজি করাও। গুল খুবই ভালো মেয়ে, ওর ভালো হোক আমরা সবাই চাই। ধন্যবাদ সোমনাথ, তোমার সাথে কথা বলে নিজেকে একটু হালকা বোধ করছি। আমি সুলেমান আর ফুলমের সাথে কথা বলবো, দেখি ওরা কি বলে। তারপরে প্রয়োজন হলে গুলবদনের বাবা মা তাদের সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো মোহর। গুলবদনের বাবা আমাকে তো জানাতেই হবে। হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। কোথায়? আজকে তো হাটবার, চলো একটু হাটের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কিরে ইরা, এতক্ষণ এলি? কি হয়েছে, এমন মন মরা লাগছে কেন? হ্যাঁ, না বাবু, কিছু হয়নি। কি করতে হবে বলো? সবজিগুলো কেটে ফেল, আমি ভাতটা নামিয়ে ডালটা বসিয়ে দেব। ফুলকপি আছে, পেঁপে আছে, একটু কেটে রেখে দে। বাবু, হুম? ভাইজানকে বলেছিলে? শুধু বলিনি, একেবারে রাজি করিয়ে ফেলেছি। প্রথমে অবশ্য উনি রাজি হতে চায়নি, পরে অনেক বলে বুঝিয়ে তারপরে রাজি করিয়েছি। উনি বলেছেন ফুলমিয়া আর সুলেমান আসলে ওদের সাথে কথা বলবো। যাক, গুলের বিয়েটা হলে অনেক বড় একটা কাজ হবে, আর আমার মিজানও আবার ফিরে আসবে। কি রে, এবার শান্তি হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো খবর। এই, তোর কি হয়েছে বলতো? মনে হচ্ছে তুই খবরটা শুনে খুশি হসনি। তুই আবার আমার কাছে কোনো কিছু লুকোচ্ছিস না তো? আমি আবার কি লুকোবো বাবু? এত ভালো একটা খবর শুনে খুশি হব না তো কি? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোর। তোকে আমি কত বছর ধরে চিনি তুই বলতে পারিস? তুই আমার কাছে কোনো কিছু লুকোতে পারবি না। বলতো কি হয়েছে? ভাইজান তো রাজি হয়ে গেল, কিন্তু কিন্তু আবার কিন্তু কি? গুলকে তো রাজি করানো যাচ্ছে না বাবু। না, গুল এ বিয়েতে রাজি না। আমি এত করে বোঝালাম, কত বোঝানোর চেষ্টা করলাম, কিছুতেই বুঝলো না, কিছুতেই রাজি হলো না। শেষ পর্যন্ত একেবারে রেগেই গেল। আমাকে বলে দিয়েছে আমি যেন এই বিষয় নিয়ে আর কখনো কোনো কথা না বলি। দেখ, উনি কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি বুঝেন। উনি তখনই আমাকে বারবার নিষেধ করেছিলেন, বারবার করে বলেছিলেন যে গুল এই বিয়েতে কিছুতে রাজি হবে না। আমি তো কত বড় বড় কথা বলে এলাম যে এই বিষয় নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমার আসলে তোর কথা শোনাই একেবারে উচিত হয়নি। এখন যে কি করি, তোরা সবসময় আমাকে একটা না একটা বিপদে ফেলিস। আমি কি করব? আমি তোর ভালোর কথা ভেবে ও যে রাজি হবে না সেটা আমি কি করে বুঝবো? এখন কেউ যদি নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চায়, তাহলে আমরা কি করব? এত সহজে হাল ছাড়লে তো হবে না হীরা। ও হলো ছোট মানুষ, ও তো ভুল করতেই পারে, কিন্তু আমাদেরকে তোর ভুল শুধরে দিতে হবে। কোনোভাবেই ওকে ভুল সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে না। অবশ্য আগ বাড়িয়ে কিছু করতে যাব না, দেখি আগে বাড়ির সবাই কি বলে। সবাই যদি রাজি থাকে তারপরে না হয় ওর সাথে কথা বলবো। হ্যাঁ, এখন আল্লাহই ভরসা। তুই সবজিগুলো তাড়াতাড়ি কেটে নে তো, হাত চালিয়ে কর। কোথায় যাচ্ছ এত ব্যস্ত হয়ে?
আব্বা ডেকেছে তাই যাচ্ছি। কেন ডেকেছে তাকে তুমি জানো? তা গেলেই জানতে পারবো। আমি বলছি আব্বা শুধু তোমাকে একা ডাকেনি, ডেকেছে এই বাড়ির জামাই ফুল মেয়েকেও। হ্যাঁ, তাতে কি হয়েছে? হয়েছে হয়েছে, তোমার মৃত ভাইয়ের বিধবা বউয়ের বিয়ে ঠিক হয়েছে। যাও, তুমিও যাও, গিয়ে শুনে আসো। তোমার আব্বা এ কথা বলার জন্যই তোমাকে ডেকেছে। তুমি সব কি যাতা বলছো? আব্বা এইসব কথা বলার জন্য আমাকে ডেকেছে? তুমি ঠিক শুনেছো তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, না জেনে এই হামিদা কিছু বলে না। তোমার মা ওই ভিনদেশি ছেলেটার মধ্যে তোমার মৃত ভাই মিজানকে দেখতে পায়, তাই তার মিজানকে ফিরে পাওয়ার জন্য ওই ছেলের সঙ্গে তোমার মেজু ভাইয়ের বিধবা বউয়ের বিয়ে দিয়ে চিরকালের মতো মিজানকে এই বাড়িতে রাখতে চায়। আব্বা আমার মাথাটা কি খারাপ হয়ে গেল? তাহলেই বুঝো, গ্রামের মানুষ কি আর এমনি এমনি বলছে যে মিজান আর গুলবদনের ঘটনার পিছনে তোমার আব্বা আম্মার যথেষ্ট মদত ছিল। ছি 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 ছি। আব্বা এসব কি করতে চলছেন? আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেব কি করে? আমাদের সঙ্গে একবার আলোচনা করার প্রয়োজন মনে করলেন না? সেটাই যেন না বলতে পারো, সেজন্য আজকে ডেকেছে। সিদ্ধান্ত আগেই না হয়ে গেছে, এখন শুধুমাত্র লোক দেখানোর জন্য তোমাদেরকে ডেকেছে, যাতে তোমরা না বলতে পারো যে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো না। আমি এই সিদ্ধান্ত মানি না। আমি আব্বাকে স্পষ্ট জানিয়ে দেব। তুমি কি জানাবে তাতে কি ওদের কিছু আসে যায়? তারা যা ঠিক করবে তাই হবে। যদি তোমার কথাই ঠিক হয় তাহলে আমরা এই বাসায় থাকবো না, আমরা গ্রাম ছেড়ে চলে যাব। আমি তোমাকে আগেই বলেছিলাম এই বাড়িতে যেসব হচ্ছে তাতে আমাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারবো না। আর তাছাড়া সারা গ্রামে যে বদনাম রটবে তাতে আমাদের বাচ্চাদের আর কোনোদিন বিয়ে দিতে পারবো না। কোনো ভালো পরিবারের মানুষ আমাদের পরিবারের সাথে সম্পর্ক রাখতে চাইবে না। যাক, এবার দেখছি তোমার মাথায় একটু সুবুদ্ধি হচ্ছে। আমার কথাটা তুমি ভালো করে শোনো, আমাদের এসবের মধ্যে ঢোকার কোনো দরকার নেই। ওদের ছাগল ওরা ঘাড়ে কাটবে নাকি মাথায় কাটবে সেটা ওদের ব্যাপার। এখনই মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। যতদিন না কাজ কাম পাও ততদিন মুখ বন্ধ করে সবকিছু সহ্য করো। না, আমি এসব পারবো না। আব্বা যদি সিদ্ধান্ত নেন তাহলে আমিও অন্য সিদ্ধান্ত নেব। শুনেছো তোমরা? মোহর কবিরেজ তার মেজ ছেলের বিধবা বউয়ের বিয়ে দিচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিধবা কেউ কেউ বিয়ে করে? একবার ভাবুন, অমন ভালো ঘরের একটা ছেলেকে কেমন একেবারে বুলিয়ে ফেলিয়ে বলির পাঠা বানিয়ে ফেলেছে। তা আপনি একদম ঠিকই বলেছেন। ঠিক বলেছি না ছাই? বলি এই গ্রামের লোকের চোখে কি নেবা হয়েছে? কর্তা, আপনি কিভাবে চুপ করে বসে থাকবেন? না তর্ক, আমি কিছু বলবো না। আমি যদি কিছু বলতে যাই তাহলে গ্রামের সবাই ভাববে যে মোহরের সঙ্গে রাগারাগির জের তুলছে। বললেই হলো। বলি গ্রামের ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য কাউকে না কাউকে তো এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। কি বলো ভাইরা? এখন আপনি যদি চুপ করে থাকেন তাহলে কেমন হয় বলুন? আমি এর বিরুদ্ধে কিছু বলতে পারি যদি এই গ্রামের সবাই আমার সঙ্গে থাকে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ছোট মুখে বড় কথা হলে মাফ করবেন। কি বুঝতে পারছো না? মোহর কবিরাজ অন্যায়টা কি করছে? অন্যায় কি করেছে মানে? যা বাবা, সাতকাণ্ড রামায়ণ পড়ার পর এখন বলছি শীতে কার বাপ। বলি তুমি এতক্ষণ কি ওই কানে তুলো বুঝে বসাছিলে? তুমি শোনোনি ওই মোহর কবিরাজের মেজ ছেলের বিধবা বউকে আবার বিয়ে দিচ্ছে, আর সেজন্য ছেলের বাবা মামা ওই মোহরের বাড়িতে বসে আছে? এতে অন্যায়ের কি আছে? অন্যায়ের কি আছে? এই অন্যায়ের কি আছে মানে? একটা বিধবা মেয়েকে আবার বিয়ে দিচ্ছে, গায়ের মধ্যে একটা অসামাজিক পাপ কাজ হচ্ছে। একটা ভিনদেশী ছেলেকে বাড়িতে পুষছে, তারপর তার পিছনে কি সুন্দর বাড়ির মেয়েদের বউদের লেলিয়ে দিয়েছে। এটা অন্যায় না? শুনুন তর্কমশাই, আপনি যতই যা বলেন, গ্রামের মানুষ জানে যে ওই মোহর কবিরাজ কতটুকু খারাপ কাজ করতে পারে আর সে কতটা খারাপ মানুষ। আর ওই যে ছেলেটার কথা বলছেন, ওই ছেলেটা ওই বাড়িতে থেকে কবিরাজি শেখে, ওই মেয়ে বউদের সাথে ফষ্টি নষ্টি করে না। কোনো ভদ্রলোকের সম্বন্ধে আমাদের বাজে কথা না বলাই উচিত। এই, তুই খুব বড় বড় কথা বলছিস মোহরের চামচা। ওই রকম ভালো মানুষের চামচা হওয়ার মধ্যেও সম্মান আছে, ওতে আমার সম্মান বাড়বে, কমবে না। আর তর্কমশাই, আপনাকে বলছি, বিধবা বিয়ে আপনাদের ধর্মে নিষেধ আছে, আমাদের ধর্মে বিধবা বিয়ে আইন জায়েজ আছে। তাই মোহর কবিরাজ কোনো অসামাজিক কাজ করছেন না। এই, খুব বেশি ধর্ম শেখাচ্ছিস না? কোনটা ঠিক কোনটা ভুল এখন তোর মতো চালার কাছ থেকে শিখতে হবে। মাফ করবেন জনাব, আমি কিছু শেখাতে চাইনি। আমি শুধু বলেছি আপনারা যেটা বলছেন সেটা ঠিক নয়, আর এর বিরুদ্ধে কথা বলা অন্যায়। কি এত বড় স্পর্ধা? না, আজকে তোকে আমি শেখাচ্ছি। তোদের মতন মানুষের জন্য গ্রামের এই অবস্থা।
মোহর আলীর মতো নোংরা মানুষকে সমর্থন করিস, আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। মারুন, যত খুশি মারুন, কিন্তু মেরে আমাদের মুখ বন্ধ করতে পারবেন না, মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। দেখেছো তর্ক? এই জন্য আমি বলেছিলাম এইসবের বিরুদ্ধে আমি কিছু বলবো না। মোহর আলী যা করছে করুক, এই গ্রামের মানুষ নিজেরাই যদি নিজেদের গ্রামকে নষ্ট করতে চায় তাহলে আমার কি? এই তর্ক, চলো আয় কেষ্ট আয়। এই যে দেখছি ঘরের শত্রু বিভীষণ। সারা জীবন মানুষের রক্ত চুষে খেয়ে এখন সেবা করতে এসেছে। আমরা বুঝি না মোহর কবিরাজের উপর কিসের রাগ তোমাদের? এমন একটা ভালো মানুষকে বদনাম করার চেষ্টা। আর তোমরাও কি ধরনের মানুষ? যে মানুষটা নিঃস্বার্থভাবে সারা জীবন তোমাদের সেবা করে গেল, তোমরা তার বিরুদ্ধে বদনাম করো, তার বিরুদ্ধে তোমরা কথা বলো। জি, তোমাদের মানুষ ভাবতে আমার ঘৃণা হয়। সুলেমান, তুমি মনে হয় ভুলে গেছো যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমার মাফ করবেন আব্বা, আমি আসলে ওই ছেলেটার সম্বন্ধে কিছু শুনতে চাচ্ছি না, কারণ আমি নিজের চোখে দেখেছি গুলবদনের ঘরে উকি মারতে। তুমি যেটা দেখেছো সেটা যে মিথ্যা তা তো বলিনি। আমি আগে পুরোটা বলি, তোমরা শোনো, আর তোমাদের মতামত নেওয়ার জন্যই তো তোমাদের এখানে ডাকা। ভাইজান, আগে শুনুন না আব্বা কি বলতে চান। আব্বা আপনি বলুন। সুস্থ হওয়ার পর সে ভাবে যে কত মানুষ বিনা চিকিৎসা মারা যায়। তার ভাবনায় আসে যে মানুষের জন্য তার কিছু করা উচিত। সেই জন্যই সে কবিরাজি শিখবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিক সেদিক খোঁজ করে সে আমার খবর পায়, তাই সে খুঁজতে খুঁজতে আমার এখানে চলে আসে। আব্বা, আপনি বড় ভালো মানুষ, তাই সবার কথা খুব বিশ্বাস করেন। ও খুব ধূর্ত ছেলে, ও আসলে এখানে কবিরাজি শিখতে আসেনি, ওর অন্য কোনো মতলব ছিল। আমি যতই ভালো মানুষ হই না কেন, মানুষ চিনতে আমার ভুল হয় না। যাক, আসল কথা শোনো, মিজানের বাবা মামা আমাদের বাড়িতে এসেছিল, সেটা নিশ্চয়ই জানো। কেন এসেছিল সেটা জানো? আমি যে অল্প বিস্তর শুনেছি, তারা নাকি মিজান আর গুলভাবির বিয়ের ব্যাপারে এসেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি তোমাদের দুজনকে ডেকেছি এখানে তোমাদের মতামত জানার জন্য। আপনি যা ভালো বুঝেন তাই হবে, আমি আর কি বলবো। এতে কথা বলার কি আছে? আপনি তো বিয়েতে মানা করে দিয়েছেন। হ্যাঁ, আমি মানা করে দিয়েছিলাম, তবে এখন আমি বিয়েটা দিতে চাই। এ তো ভালো কথা, দারুণ খবর। কিন্তু আব্বা, শোনো সুলেমান, মিজানের যদি কোনো কুমতলব থাকতো তাহলে তার আব্বা তার মামাকে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতো। আর মিজানকে তুমি ভুল বুঝছো। ও গুলবদনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিল, যাতে সে গুলবদনের কাছে ক্ষমা চাইতে পারে। ক্ষমা? কিসের ক্ষমা? মিজান এই বাড়িতে আসার আগে জানতো না যে গুলবদন এই বাড়ির বউ। তারপর গুলবদনকে বিধবার বেশি দেখে ও হতাশ হয়। ওর মনে হয় যে গুলবদনের আজকের এই অবস্থার জন্যে ওই দায়ী। মিজান যদি বিয়েটা ভেঙে না দিত তাহলে গুলবদনের এই অবস্থা হতো না। মিজানের মনে হয় যে সে অনেক বড় গুনাহ করেছে, তাই সে গুলবদনের সঙ্গে দেখা করে ওর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সে কথা তো আমাদের কাছে এসে সরাসরি বলতে পারতো। ভাইজান, সেই সাহস কি সবার থাকে বলুন? তাছাড়া আমাদের বাড়ির যা পরিস্থিতি, তাতে কি কাউকে এসে বলা যায়? আপনি আর এই বিয়েতে না করবেন না ভাইজান। গুলভাবির যা বয়স, এই বয়সে সে বিধবা হয়েছে, তার একটা নতুন সম্বন্ধ এসেছে, এটা একটা ভালো খবর। ভাইজান, আমাদের সবার উচিত এই বিয়েতে সায় দেওয়া। দেখো সুলেমান, আমি তোমাকে জোর করব না, কিন্তু আমার মনে হয় আমাদের সকলের উচিত মিজানের সঙ্গে গুলের বিয়েটা দিয়ে দেয়।
তুমি তো তোমার হীরা চাচিকে দেখেছো। তোমার চাচা মারা যাওয়ার পর কি অবস্থা হয়েছিল সেটা তুমি নিশ্চয়ই জানো। এখন বাকি সিদ্ধান্ত তোমার। মেনে নেন ভাইজান, মেনে নেন। আপনি এ বাড়ির বড়, আর এই সিদ্ধান্তে এ বাড়ির সকলের মঙ্গলই হবে। ঠিক আছে আব্বা, আপনারা যা ভালো মনে করেন করুন। আমি শুধু চাই এই বাড়ির আর যেন কোনো বদনাম না হয়। সেটা কি আমি চাই না? শোনো, তুমি যদি এই বিষয়টা মানো তাহলে তোমাকেই সবচেয়ে বড় কাজটা করতে হবে। আমাকে আমাকে আবার কি করতে হবে? তোমাকে একবার গুলবদনদের বাড়িতে যেতে হবে, ওদের বাড়ির লোকজনকে এই বিয়েতে রাজি করাতে। আমি? আব্বা আমি না, আপনি ফুলমিয়াকে পাঠান। বড় ছেলে থাকতে জামাই যাবে, বিষয়টা একটু দৃষ্টিকটু হবে না? যান না ভাইজান, কি আর হবে, শুধু তো কি খবরটা দিবেন, এতে তারা আনন্দই পাবে। তাদের মেয়ের সংসারটা আবার নতুন করে বসতে চলেছে। একজন বাবা মার কাছে এর চাইতে আনন্দ সংবাদ আর কি হতে পারে বলুন? আমাকে কবে যেতে হবে? কালে। কি রে কমলা, শুনলাম তোর ভাবির নাকি আবার বিয়ে হচ্ছে। কপালও তোর ভাবির বাবা, আমরা একটা নিয়ে সামলাতে পারছি না, আর এই বয়সে দুটো। মুখ সামনে কথা বলো, তোমাদের লজ্জা করে না? আমার ভাবির মতো এত ভালো মানুষকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে? তোর ভাবি করতে লজ্জা পেল না, আর আমাদের বলতে লজ্জা লাগবে? স্বামী মরে এখনো বেহেশতে পৌঁছতে পারলো না, আর এখনই তার বিয়ের শখ জেগে গেল মনে। তাতে তোমার কি? তোমার বোধহয় আর তোমার স্বামীকে নিয়ে ভালো লাগছে না। তোমার নতুন করে বিয়ে করার শখ হয়েছে। দেখেছো এইটুকুনো মেয়ের কথা? মা বাবা কি কোনো শিক্ষা দেয়নি? খবরদার, আমার আম্মা আব্বাকে নিয়ে একদম কথা বলবে না। চুপ করে আছি থেকে ভেবো না যে তোমার যা খুশি তাই বলতে থাকবে। চুপ করে আছি কেন বলো তো? কারণ তোমাদের মতো নোংরা মানসিকতার মেয়ে ছেলেদের সাথে কথা বলতে আমার রুচিতে পারে। আমার একটা বুদ্ধি শুনবে? তুমি আজ রাতে নিজের জামাইকে বিষ খেয়ে মেরে ফেলো, তাহলে তোমারও হাত পা খোলা। খুব পরপুরুষের সঙ্গে রঙ্গ তামাশা করার শখ না? তখন যা খুশি তাই করো। চুপ, একদম চুপ, একদম বাজে কথা বলবি না। কুকুর যদি তোকে কামড়ায়, তুই কি কুকুরকে কামড়াতে যাবি? আব্বা মা তোকে এই শিক্ষা দিয়েছে? চল ঘরে চল। চোরের মার বড় গলা, সত্য কথা বললেই দোষ। তোপা দেখেছো মেয়ের মুখ দিয়ে যেন আগুন ঝরছে। ধৈর্য ধর, ধৈর্য ধর, যাত্রাটা দেখ। তুমি কি আমার ছেলেটাকে দেখেছো? আসো আসো, দেখো দেখো, নিজের চোখে দেখো ছেলেটাকে। তুমি কেমন হাসি খুশি সোনার টুকরা ছেলে ছিল আমার, কেমন হয়ে গেছে। কিচ্ছু খায় না, ঘুমায় না, একটা কথাও বলে না সারাদিনে, কেবল সারাক্ষণ হেঁটে বেড়ায়। সন্তানের এরকম অবস্থা দেখে কোন মার ভালো লাগে? তুমি কি কিছুই দেখতে পাও না? কালকে যখন আমরা থাকবো না তখন তোমার কি হবে? আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না আব্বা, আমি ঠিক বেঁচে থাকবো। আপনার ছেলে চলে গেছে, তাও যখন বেঁচে আছি, আগেও বেঁচে থাকবো। বোকার মতো কথা বলিস না গুল। এত বড় জীবন তুই কাটাবি কি করে? মিজানের মতো ছেলে তোকে বিয়ে করতে চেয়েছে, এটা তো তোর কপাল। কজন মেয়ে আবার দ্বিতীয়বার নতুন করে জীবন শুরু করার সুযোগ পায় বলতো? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি।
জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।